দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদের সাথে এখন আমাদের অফলাইনে সপ্তাহে 3 দিন দেখা হচ্ছে। তারপরেও তোমাদের সিলেবাস দ্রুত সম্পন্ন করার জন্য আমাদের অনলাইনের এই কার্যক্রমটি চালু রয়েছে। আশা করছি তোমরা এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকছো এবং পাঠ গ্রহণ করছো। যাই হোক, আমার পরিচয় তোমরা জানো। আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি। আমি ডক্টর ইরম জাহান, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। গত ক্লাসে তোমাদেরকে আরেকজন শিক্ষক হৃদচক্র পর্যন্ত পড়িয়েছিলেন, যেটি ছিল রক্ত ও সঞ্চালন বা সংবহন অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হব, আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনার আশা রাখছি। আমরা গতদিন হৃদচক্র যখন পড়ছিলাম তখন হৃৎপিণ্ডের গঠনের পরপরই আমরা হৃদচক্র পড়ছিলাম এবং হৃদচক্রের মধ্যে আমরা ডান ও বাম অলিন্দ এবং নিলয়ের এই কার্যক্রম, সংকোচন প্রসারণ, এটি সম্পর্কে অবহিত হয়েছিলাম। অর্থাৎ রক্ত প্রবাহ হৃৎপিণ্ডের ভিতরে কি করে হয় হৃদচক্রের মাধ্যমে তোমরা তাই জানতে পেরেছিলে। হৃৎপিণ্ডের কাজ হলো রক্ত পাম্প করা এবং এই রক্ত পাম্প করে সে কি করে সারা দেহে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সারা দেহ থেকে আবার রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে। স্তন্যপায়ী প্রাণী বা মেরুদণ্ডী প্রাণীদের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই যে ঘটনাটি ঘটে এই রক্ত সংবহনের ক্ষেত্রে, সেটি হলো হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে যায় সেই যাওয়াটা একটি বিশেষ ব্যবস্থায় সম্পন্ন হয়। কি সেই বিশেষ ব্যবস্থা? কিছু সুনির্দিষ্ট নালিকার মাধ্যমে এই ঘটনাটি ঘটে এবং তারপর সারা দেহ থেকেও রক্ত আবার যে হৃৎপিণ্ডে ফেরত আসে সেটিও নির্দিষ্ট নালিকার মাধ্যমে সম্পন্ন হয়। এই যে রক্ত নির্দিষ্ট নালিকার মাধ্যমে প্রবাহিত হয় সেটি হৃৎপিণ্ড থেকে সারা দেহে এবং সারা দেহ থেকে হৃৎপিণ্ডে, এই ঘটনাটি যখন নির্দিষ্ট নালিকার মাধ্যমে ঘটে তখন এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন বা ক্লোজড সার্কুলেশন। অর্থাৎ ওই নালিকার বাইরে দেহের সাইনাসে আর কোনো রক্তের দেখা পাওয়া যায় না। হ্যাঁ, ওই নালীগুলো কেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে তখন নালী থেকে রক্ত বাইরে বেরিয়ে আসে। তাহলে মানুষের রক্ত সংবহন তন্ত্র হলো বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র, যেহেতু মানুষ মেরুদণ্ডী প্রাণী, মানুষ স্তন্যপায়ী প্রাণী। এই যে রক্তের সংবহন, অর্থাৎ আমরা হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে এসেছি, হৃৎপিণ্ড থেকে দেহের দিকে যে রক্তের সংবহন, এই সংবহন প্রক্রিয়াটি আবার দুটি পর্যায়ে বা দুটি চক্রে সম্পন্ন হয়। আমি খুব সংক্ষেপে চক্রগুলো বলবো, তার পরবর্তী সময়ে আবার এটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সেই চক্রটি কি? সেই চক্র দুটি কি? একটি হলো হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যায়? রক্ত যায় দেহে, পুরো দেহে মানে দেহ কোষ পর্যন্ত নানান ভাবে যায়, সেটি আমরা একটু পরে বলবো। হৃৎপিণ্ড থেকে রক্ত যায় দেহে এবং দেহ থেকে রক্ত আবার ফিরে আসে হৃৎপিণ্ডে। এই হলো একটি সার্কিট বা একটি চক্র। আবার হৃৎপিণ্ড থেকে রক্ত যায় কোথায়? রক্ত যায় ফুসফুসে এবং ফুসফুস থেকে রক্ত ফিরে আসে হৃৎপিণ্ডে। এই হলো আরেকটি চক্র। এই দুটি চক্র কিন্তু সাইমালটেনিয়াসলি অবিরাম ভাবে চলতে থাকে। আমরা এর আগে
মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রুই মাছের রক্ত সংবহন পড়েছি, আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা একটু মনে করার চেষ্টা করি। হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যাচ্ছিল? হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছিল ফুলকায়, যেহেতু মাছের শ্বসন অঙ্গ হলো ফুলকা। আমি এখন আর শ্বসনের সংজ্ঞা টঙ্গা এগুলোতে যাচ্ছি না। ফুলকা থেকে রক্ত যাচ্ছিল দেহে, মাছের সারা দেহে, এবং দেহ থেকে রক্ত ফেরত আসছিল হৃৎপিণ্ডে। দেখো চক্রটি ছিল এরকম, হৃৎপিণ্ড, ফুলকা, দেহ। এখানে আর বলার অপেক্ষা রাখে না যে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত যাচ্ছিল ফুলকায়, ফুলকায় গিয়ে সেটি কার্বন ত্যাগ করে অক্সিজেনেটেড হচ্ছিল, সেই অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছিল দেহে, এবং দেহতে আবার সেটি জারিত হয়ে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত যাচ্ছিল হৃৎপিণ্ডে। এই ছিল চক্র। তাহলে এখানে চক্র ছিল একটি। এখানে কি হচ্ছে? এখানে হৃৎপিণ্ড থেকে দেহে যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর দেহ থেকে হৃৎপিণ্ডে ফেরত আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত। কোথায় ফেরত আসছে হৃৎপিণ্ডে? সেটি গতদিন তোমরা হৃদচক্রে পড়েছ। আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কেমন যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, এবং ফুসফুসে গিয়ে সেটি বিশুদ্ধ হচ্ছে, কার্বন ত্যাগ করছে, কার্বন ত্যাগ করে সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে ফেরত আসছে, যেটি আবার চলে যাচ্ছে দেহে। তাহলে এখানে কয়টি চক্র? এক এক, দুটি চক্র। এই জন্য রুই মাছের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় এক চক্রীয় রক্ত সংবহন তন্ত্র, ইংরেজিতে বলা হয় সিঙ্গেল সার্কিট সার্কুলেশন। আর মানুষের বা স্তন্যপায়ীর সংবহন তন্ত্রকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন। দ্বিচক্রীয় মানে দুটো চক্রে রক্তের সংবহনটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে সারা দেহে সম্পন্ন হয়। একচক্রীয় এবং দ্বিচক্রীয়। তোমাদেরকে যদি মাছ এবং মানুষের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য করতে বলা হয়, তাহলে প্রথম পার্থক্য কিন্তু এটি, একচক্রীয় এবং দ্বিচক্রীয়। আর দেখো, মাছের বেলায় মাছ কখনোই অক্সিজেন যুক্ত রক্ত মাছের হৃৎপিণ্ড পায় না, অলওয়েজ তার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে থাকে। কিন্তু মানুষের বেলায় বা স্তন্যপায়ীর বেলায় তা হচ্ছে না, সে অক্সিজেন যুক্ত রক্ত পাচ্ছে, যেটি সে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। আবার দেহ থেকে আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেটি ফুসফুসে নিয়ে যাচ্ছে, আবার ফুসফুস তাকে অক্সিজেন যুক্ত রক্ত ফেরত দিচ্ছে। এটি হলো আরেকটি পার্থক্য। যাই হোক, পার্থক্য তোমরা নিজেরা বের করবে, পার্থক্যটা আমরা বলে দেব না, আমি কথায় কথায় বললাম, বইয়ে তোমরা এভাবে নাও পেতে পারো। এবার আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে সংবহন। আমি কি বললাম? মানুষের রক্ত সংবহন হলো দ্বিচক্রীয়, দ্বিচক্রীয় বা ডাবল সার্কিট সার্কুলেশন, ডাবল সার্কিট সার্কুলেশন ইংরেজি। এখন এই যে সংবহন প্রক্রিয়া, এই সংবহন প্রক্রিয়াটি মানব দেহে মূলত দুই ধরনের। মূলত দুই ধরনের। কি দুই ধরনের? একটি হলো সিস্টেমিক সংবহন, আমি এমনি বলছি সিস্টেমিক সংবহন, আরেকটি হলো পালমোনারি সংবহন। পরবর্তীতে আমি আরো আলোচনা করব। এখন আমরা গত দিনের পড়া একটু মনে করার চেষ্টা করি। আমরা যদি দেখি যে শুদ্ধ রক্তটা কোথায় ছিল? ডান নিলয়ে ছিল। আমরা ডান নিলয় থেকে যদি শুরু করি, আমি আজকে আর কোনোভাবেই হৃৎপিণ্ডের ছবি আঁকবো না, আমি রেখা চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। ডান নিলয়ে ছিল, ডান নিলয় থেকে সেটি কোথায় চলে গেল? সুপিরিয়র ভেনা কাভা না, সুপিরিয়র ভেনা কাভা না, অ্যাওর্টাতে চলে গেল। অ্যাওর্টা মানে হলো মহাধমনী। এখান থেকে এই রক্তটা কেমন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। এটি চলে গেল মহাধমনীতে। এই মহাধমনী থেকেই সিস্টেমিক ধমনীর উদ্ভব, সিস্টেমিক ধমনীর উদ্ভব। তাহলে সেই সিস্টেমিক ধমনীর মাধ্যমে রক্ত মহাধমনী থেকে নানান রকম সিস্টেমিক ধমনীর মাধ্যমে রক্ত কোথায় চলে গেল? রক্ত চলে গেল অঙ্গ বা তন্ত্র। আর অঙ্গ মানে কি? অঙ্গ মানে হলো কোষ কলা।
অঙ্গের তো শুধু অঙ্গের মধ্যে যায় না, অঙ্গের কোষে, অঙ্গের কলায়। যে কি হলো, ওখানে তার দহনটা সম্পন্ন হলো, যেটি আমরা পরবর্তীতে শ্বসনে গিয়ে পড়ব। দহন সম্পন্ন হলো, সম্পন্ন হওয়ার পর এই অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু আর অক্সিজেনেটেড থাকলো না। সেটি কি হলো, সেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেই রক্তটা কোথায় চলে আসলো? সেই রক্তটাকে তখন কে বহন করলো? শিরা। নানান রকম শিরা আছে, সেই শিরা বহন করলো সেই রক্তটা। সেই রক্তটা অঙ্গ থেকে শিরায় ঢুকে গেল। শিরায় ঢুকার পরে সেই শিরাটা মহাশিরায় পরিণত হলো। তোমরা জানো ঊর্ধ্ব মহাশিরা আছে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। মহাশিরায় পরিণত হলো এবং মহাশিরায় পরিণত হওয়ার পর সেই রক্তটা কোথায় চলে গেল? সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা কোথায় এসছে? ডান, সরি এটা তো ভুল লিখেছিলাম, তোমরা তো কিছু বলো না, বলতে পারো না দেখে বলো না। বাম নিলয়, আমি ডান দিকে বাম নিলয় হয়, বাম দিকে ডান নিলয় হয়, এটি অনেক সময় লিখতে গিয়ে গুলিয়ে ফেলি। যাই হোক, বাম নিলয় ছিল অক্সিজেনেট। আই এম ভেরি মাচ সরি, বাম নিলয় ছিল। তাহলে মহাশিরা থেকে কোথায় চলে গেল? মহাশিরা থেকে চলে গেল ডান অলিন্দে। ডান অলিন্দে। এই যে ডান অলিন্দে কেমন রক্ত গেল? ডান অলিন্দে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কি হতে হবে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে হবে। ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ফেরত আসতে হবে। তাহলে কি হলো? এই ডান অলিন্দ থেকে রক্ত, আমি কিন্তু ফুল সার্কুলেশনটা বলছি, তারপরে আমি সার্কুলেশনের ভাগটা তোমাদেরকে দেখাবো। ডান অলিন্দ থেকে কোথায় গেল? ডান অলিন্দ থেকে গেল ডান নিলয়। ডান নিলয় থেকে কোথায় গেল? ডান নিলয় থেকে কমেন্ট তো দেখতে পাই না খুব একটা। হ্যাঁ, বাম নিলয় হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কে লিখেছে এটা? এটা লিখেছে মোহাম্মদ রজব আলী। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এটা ভুল হয়েছিল, আসলেই ভুল হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ডান নিলয়ে গেল, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেল। ডান অলিন্দ থেকে কি হলো? পালমোনারি ধমনীতে গেল। এটি কিন্তু একমাত্র ধমনী, যেই ধমনীটি কি হয়, যেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। পালমোনারি ধমনী, এটিও কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। পালমোনারি ধমনী থেকে সে কোথায় গেল? পালমোনারি ধমনী থেকে সে গেল ফুসফুসে। পালমোনারি ধমনী মাধ্যমে রক্ত কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। ফুসফুসে গিয়ে সে ডিঅক্সিজেনেটেড হলো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলো, অক্সিজেন গ্রহণ করলো। এটি আমরা পরবর্তীতে শ্বসনে গিয়ে পড়বো। ফুসফুস গেল, ফুসফুসে যাওয়ার পর ফুসফুস থেকে সে বেরোলো কার মাধ্যমে? সে বেরোলো পালমোনারি শিরার মাধ্যমে। পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে কেমন রক্ত বের হলো? অক্সিজেন যুক্ত রক্ত বের হলো। কেমন? পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় চলে গেল? বাম অলিন্দে। বাম অলিন্দে গেল এবং তারপরে সেটি গেল বাম নিলয়ে এবং তারপরে আবার সেটি গেল কোথায়? মহাধমনীর মাধ্যমে। এই চক্রটা চলতে থাকলো। এখানে কিন্তু দুটো চক্র দেখো, এই যে ডান অলিন্দ থেকে ফুসফুসে গিয়েছিল এবং ফুসফুস থেকে আবার বাম নিলয়ে ফেরত আসলো, এটি একটি চক্র। আর বাম নিলয় থেকে মহাধমনী অঙ্গ হয়ে ডান মানে আবার অঙ্গ হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসলো, এইটুকু কিন্তু একটি চক্র। কিছুক্ষণ আগে যেটি বললাম, তাহলে আমি যদি এটাকে এইভাবে দাগ টানি, অর্থাৎ হাফ হাফ করি, এই পুরো যেটা আমি লিখেছি সংবহন, এটিকে যদি হাফ হাফ করি, আমি যদি গ্রস ভাবে বলি, হৃৎপিণ্ড থেকে অঙ্গ, অঙ্গ থেকে আবার হৃৎপিণ্ড, একটি চক্র। হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড, আরেকটি চক্র। তাহলে এই যে দুটি চক্র, এই পুরো সংবহনটির এই দুটো চক্রের এই অংশটা হলো সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন, ঠিক আছে। আর এই অংশটি যেহেতু এটি ফুসফুসে যাচ্ছে, এই অংশটিকে, এটি আমি যদি
অন্য একটি কলম দিয়ে লিখি, মনে হয় তোমাদের জন্য ভালো হয়। সিস্টেমিক সংবহন আর এটি হলো পালমোনারি সংবহন। আমরা দুটি যে মূল ধরনের সংবহন আছে সেই দুটি সংবহন আমরা দেখে ফেললাম। এই দুটি কিন্তু মূল সংবহন। বইতে লেখা আছে 4 ধরনের সংবহন সম্পন্ন হয়। হ্যাঁ, 4 ধরনের সংবহন সম্পন্ন হয়, কিন্তু 4 ধরনের মধ্যে 2 ধরনের সংবহন আবার কেমন, 2 ধরনের সংবহন আবার এটির সাব সংবহন, মানে এটির সাথেই যুক্ত সংবহন, বাকি দুটো। আচ্ছা, তাহলে আমি আবার রিপিট করি, যেহেতু আমার একটু ভুল হয়েছিল, আমার একটু খচখচ করছে মনটা। আমরা বাম নিলয় থেকে শুরু করলাম। আমরা জানি বাম নিলয়ে, বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে। বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে চলে যায় কোথায়, সাধারণ ধমনীতে, যেটিকে সিস্টেমিক সংবহন বলা হয়, যেটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। সেটি সিস্টেমিক ধমনীর মাধ্যমে চলে যায় অঙ্গে বা তন্ত্রে বা কোষে বা কলায়, গিয়ে সেখানে সে দহন কাজ সম্পন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, দিয়ে সে শিরার মাধ্যমে পৌঁছায় মহাশিরায়, এবং মহাশিরা তাকে নিয়ে যায়, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা নিয়ে যায় ডান অলিন্দে। এইটুক পর্যন্ত হৃৎপিণ্ড টু হৃৎপিণ্ড, এইটুক হলো একটা চক্র, মাঝখানে দেহ আছে বা দেহের অঙ্গ আছে। এইটুক সংবহনকে বলা হয় সিস্টেমিক সংবহন। যখন ডান অলিন্দে আসে, ডান অলিন্দে থেকে ডান নিলয় হয়ে সে পৌঁছায় পালমোনারি ধমনীর মাধ্যমে পৌঁছায় ফুসফুসে। ফুসফুস থেকে এতক্ষণ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ফুসফুস থেকে সে ডিঅক্সিজেনেটেড হয়ে অক্সিজেন যুক্ত হয়ে সে পালমোনারি শিরার মাধ্যমে পৌঁছায় আবার বাম অলিন্দে এবং বাম নিলয়। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ফুসফুস হয়ে আবার হৃৎপিণ্ডে, এইটুকু একটি চক্র, এবং এই চক্রকে বলা হয় পালমোনারি সংবহন। তাহলে 2 ধরনের সংবহন আমরা দেখলাম। এখন দেখো, হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় যন্ত্র। এটি কিন্তু বাইরে থেকে কোনো উদ্দীপনার দরকার হয় না, একেবারে নিজে নিজে এটি চলে, নিজে নিজে এটি চলে, বা উদ্দীপ্ত হয় বা সংকুচিত প্রসারিত হয় বা স্পন্দিত হয়, যাই কিছু তোমরা বলো। এখন এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের আমরা রক্তের কাজটা কি? রক্তের কাজ তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছো। রক্তের কাজ হলো পুষ্টি পদার্থ বহন করা, অক্সিজেন বহন করা, কার্বন ডাই অক্সাইড বহন করে ফেরত নিয়ে আসা, হরমোন বহন করা, ইত্যাদি ইত্যাদি। তো হৃৎপিণ্ড যে নিজে নিজে চলবে, সেই নিজে নিজে চলার জন্য হৃৎপিণ্ডেরও কিন্তু পুষ্টি, হরমোন ইত্যাদি ইত্যাদির প্রয়োজন আছে। তাহলে এই যে এই প্রয়োজনটা সে কি করে মিটাবে? সেই মিটানোর জন্য এক ধরনের সংবহন আছে। সেটি কি? সেটি হলো হৃৎপিণ্ড থেকে যে সিস্টেমিক ধমনীগুলো উৎপন্ন হয় মহাধমনী থেকে, সেই ধমনীগুলো উৎপন্ন হওয়া মাত্রই কি করে, সিস্টেমিক ধমনী উৎপন্ন হয়েই, সিস্টেমিক ধমনী কি করে, উৎপন্ন হয়েই কোথায় চলে যায়, করোনারি ধমনীতে চলে যায়। করোনারি ধমনী কি? করোনারি ধমনী হলো যেই ধমনীগুলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, সে করোনারি ধমনীতে চলে যায়। করোনারি ধমনী কোথায় কোথায় বিস্তৃত? হৃৎপেশিতে বিস্তৃত, হৃৎ প্রাচীরে বিস্তৃত, হৃৎপিণ্ডের সর্বত্র এই করোনারি ধমনী বিস্তৃত। সে কি করে? সে অক্সিজেনেটেড ব্লাড পুরো হৃৎপিণ্ডে সাপ্লাই দেয়, অক্সিজেনেটেড ব্লাড, এবং তার সাথে যা যা দরকার পুষ্টি, হরমোন যা আছে সব সাপ্লাই দেয়। সাপ্লাই দেওয়ার পর সেইখানেও আবার হৃৎপিণ্ডের কোষে দহন হয়। দহন হওয়ার পরে সেটি আবার করোনারি ধমনী থেকে কি হয়, করোনারি ধমনী থেকে যায় হৃৎপিণ্ডে বা হৃৎপেশিতে বা যা তোমরা বলো, আমি হৃৎপেশি লিখি, হৃৎপেশি, হৃৎপ্রাচীর, হৃৎপিণ্ড, যা কিছু যায়, যে ওখান থেকে আবার রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় এবং তারপরে করোনারি শিরার মাধ্যমে, করোনারি শিরার মাধ্যমে সে কি হয়, সে আবার কি বলে এটাকে, ডান অলিন্দে চলে আসে। এই যে করোনারি শিরার মাধ্যমে সে চলে আসে, এই যে শিরা, তারপর মহাশিরা, তারপর চলে আসে ডান অলিন্দে, ডান অলিন্দে চলে আসে। অর্থাৎ এই যে
এই যে সংবহন, সিস্টেমিক সংবহন, তারই একটি পার্ট হলো এটি। সিস্টেমিক সংবহনে নানান রকম অঙ্গে যায়, সেই অঙ্গে যাওয়ার মধ্যে একটি অঙ্গ হলো হৃৎপিণ্ড। তাহলে সিস্টেমিক ধমনী, অক্সিজেনযুক্ত রক্ত করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে, হৃৎপেশিতে, হৃৎপ্রাচীরে দিয়ে যায় এবং সেখান থেকে সেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে করোনারি শিরার মাধ্যমে ডান অলিন্দে ফেরত আসে। তাহলে এই যে সংবহন, এই সংবহনটাকে বলা হয় কি বলা হয়? এই সংবহনটাকে বলা হয় করোনারি সংবহন। তাহলে করোনারি সংবহন কি আলাদা কিছু মনে হলো? না, এটি সিস্টেমিক সংবহনেরই একটি টাইপ, কিন্তু এটিকে আলাদা কেন করা হয়েছে? কারণ হৃৎপিণ্ড হলো একটি স্বয়ংক্রিয়, স্বয়ং উদ্দীপ্ত যন্ত্র, আমাদের দেহের অঙ্গ। তো এটি নিজে নিজেই তার সব কাজ করে, যার কারণে তার সংবহনটিও সে কিন্তু হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালিত হতে তার থেকে নিতে পারতো, কিন্তু না, সে ওখান থেকে একটি ধমনীর মাধ্যমে সম্পূর্ণ হৃৎপিণ্ডে সেই সরবরাহ কাজটি সম্পন্ন করে। এটাকে বলা হয় করোনারি সংবহন। এখন আমি যে শেষ যে ধরনটিতে যাব সেটি হলো, আমরা কি দেখি? আমরা দেখি যে অঙ্গ থেকে অঙ্গে যায় রক্ত, অঙ্গ থেকে রক্ত শিরার মাধ্যমে মহাশিরায় পৌঁছায় এবং তারপরে ডান অলিন্দে পৌঁছায়। কিন্তু কখনো কখনো কি হয়, অঙ্গে যায় মানে অঙ্গ মহাধমনী থেকে ধমনী হয়ে কৈশিক নালী হয়ে অঙ্গে যায়, মানে অঙ্গে কৈশিক নালীর মাধ্যমে রক্তটা পৌঁছায়। আবার কৈশিক জালক থেকেই মাধ্যমেই রক্তটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে সে শিরা গঠন করে, শিরাটা আবার মহাশিরা হয় এবং তারপরে চলে আসে ডান অলিন্দে। এখন এই যে ঘটনাটা ঘটে, কখনো কখনো কি হয়, একটি অঙ্গ বা একাধিক অঙ্গ থেকে রক্ত বেরিয়ে সরাসরি শিরার মাধ্যমে বা মহাশিরার মাধ্যমে ডান নিলয়ে, ডান অলিন্দে আসে না। কি করে? সে মাধ্যমিক কোনো একটা জায়গায় কোনো একটা অঙ্গে প্রবেশ করে, কোনো একটা অঙ্গে প্রবেশ করে, ওই অঙ্গটাকে সে পোর্ট হিসাবে ব্যবহার করে, বন্দর হিসাবে ব্যবহার করে। প্রবেশ করে ওখানে সে কৈশিক জালিকা বিস্তৃত করে ওখানে রক্ত সরবরাহ করে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নেয়, কিছুক্ষণ ওখানে থামে মানে ওটাকে পোর্ট হিসাবে ব্যবহার করে, তারপরে ওই অঙ্গ থেকে বেরিয়ে আবার মহাশিরার মাধ্যমে কি হয়, ডান অলিন্দে পৌঁছায়। এটি আমরা মানুষের রক্ত সংবহন তন্ত্র তুলছি। মানুষের বেলায় কি হয়? মানুষের বেলায় এটি যেটি হয় যে পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত যে অঙ্গগুলো আছে, যেমন মনে করো পাকস্থলী, যেমন মনে করো অগ্নাশয়, যেমন মনে করো যা আছে ক্ষুদ্রান্ত ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আমরা যদি এক কথায় বলি পৌষ্টিক যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো থেকে কি হয়, পৌষ্টিক অঙ্গগুলো থেকে রক্তটা বের হয়। কার মাধ্যমে বের হয়? শিরার মাধ্যমে বের হয়। কোন শিরার মাধ্যমে বের হয়? সেটিকে বলা হয় পোর্টাল শিরা। কি শিরা? পোর্টাল শিরা। এখন পোর্টাল শিরার নামকরণ কিভাবে হবে? সে যে পোর্টের দিকে যাবে সেই নাম অনুযায়ী, সে পোর্টের নাম অনুযায়ী ওই পোর্টাল শিরার নাম হয়। যেমন এখানে পৌষ্টিক অঙ্গ থেকে রক্ত বেরিয়ে যে শিরার মাধ্যমে যায় সেই শিরাকে বলা হয় পোর্টাল শিরা। কোথায় যায়? সে যায় যকৃতে। তাহলে যকৃতের ইংরেজি হলো হেপাটো, কাজে এটির নাম হলো হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? শিরা, এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সে কোথায় যায়? হেপাটোতে যায়, অর্থাৎ যকৃতে যায়। যকৃতে গেল, সেখানে সে জালক বিন্যাস করলো, ছড়িয়ে দিল, ছড়িয়ে দেওয়ার পরে আবার সেখান থেকে রক্ত সংগ্রহ করলো, সংগ্রহ করে হেপাটিক শিরার মাধ্যমে সে কোথায় পৌঁছায়? সে পৌঁছায় গিয়ে নিম্ন মহাশিরায় বা ইনফেরিয়ার ভেনা কাভায়। ইনফেরিয়ার ভেনা কাভা আবার কোথায় যুক্ত হয়? ডান অলিন্দে, এটা আমরা জানি। তাহলে এই যে কিছু অঙ্গ বা এক বা একাধিক অঙ্গ থেকে বেরিয়ে যখন রক্ত অন্য একটি অঙ্গে ঢুকে তারপরে
হৃৎপিণ্ডের দিকে আসে, অর্থাৎ অন্য একটি অঙ্গকে যখন সে পোর্ট হিসাবে ব্যবহার করে হৃৎপিণ্ডের দিকে আসে, তখন ওই পোর্ট ব্যবহারের কারণে যে শিরাটি সেই রক্ত বহন করে নিয়ে আসে, সেই সংবহন তন্ত্রকে কি বলা হয়? পোর্টাল সংবহন তন্ত্র। পোর্টাল সংবহন বা তন্ত্র বা পোর্টাল সংবহন, এই ধরনের সংবহনকে বলা হয় পোর্টাল সংবহন। এটিও কিন্তু এইটুক অংশেরই একটি অংশ, এই অংশের একটি অংশ সাব। যে সেই জন্য আমি এটিকে 4 ধরনের সংবহন বলতে চাই না। সংবহন মূলত 2 ধরনের। সিস্টেমিকের মধ্যে আবার 2টি সাব আছে, একটি হলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহের জন্য, আর একটি হলো যখন অন্য কোনো একটি অঙ্গকে পোর্ট হিসাবে ব্যবহার করে তখন সেখানে রক্ত সরবরাহের জন্য যেই ধরনের সংবহন হয় সেটিকে বলা হয় পোর্টাল রক্ত সংবহন। এই যে পোর্টাল রক্ত সংবহন, সাধারণত মেরুদণ্ডী প্রাণীতে এই পোর্টাল রক্ত সংবহন আমরা 2 ধরনের দেখতে পাই। এখানে দেখতে পেলাম কি হেপাটিক পোর্টাল শিরা বা হেপাটিক পোর্টাল সংবহন। কিন্তু অন্যান্য মেরুদণ্ডীতে আদার দেন স্তন্যপায়ীতে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সংবহনই হয়ে থাকে। কিন্তু স্তন্যপায়ী ছাড়া অন্য মেরুদণ্ডীগুলোতে দেখা যায় কি, এখানে দেখা যায় আরেকটি অঙ্গকে পোর্ট হিসাবে ব্যবহার করে, সেটি হলো বৃক্ক বা কিডনি। সেই সংবহনকে বলা হয় রেনাল পোর্টাল সংবহন। রেনাল মানে সে কিডনির সাথে জড়িত, কিডনিকে সে আরেকটি পোর্ট হিসাবে ব্যবহার করে। কিন্তু মানুষের মধ্যে বা স্তন্যপায়ীর মধ্যে আমরা পোর্টাল সংবহন তন্ত্রে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সংবহনই দেখতে পাই। হেপাটিক পোর্টাল সংবহনই দেখতে পাই, রেনাল পোর্টাল সংবহন দেখতে পাই না, এটি মনে রাখবে। তাহলে আমাদের সংবহন আমরা কত ধরনের আজকে দেখলাম? আমরা দেখলাম সিস্টেমিক সংবহন। একটি কথা মনে রাখবে, তোমরা অনেকেই সিস্টেমিক না বলে সিস্টেমেটিক বলো, দ্যাট ইজ রং, ভুল। সিস্টেমিক, ঠিক আছে? আমি বাংলা উচ্চারণে এই জন্যই লিখছি সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন এবং পোর্টাল সংবহন। আমরা আশা করছি আমি যে তোমরা এই 4 ধরনের সংবহন ভালো করে বুঝতে পেরেছ। এখন আমি যে বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এই যে সংবহন সম্পন্ন হয়, এই সংবহনটি সম্পন্ন হওয়ার জন্য কি হতে হয়? কতদিন আমরা যেটা পড়েছিলাম, হৃদচক্র সম্পন্ন হতে হয়, অর্থাৎ হৃৎপিণ্ডকে সংকুচিত প্রসারিত হতে হয় রক্তটা সারা দেহে পাম্প বা সংবহন করার জন্য। এই যে হৃৎপিণ্ডকে সংকুচিত প্রসারিত হতে হয়, এটি কি কারো উদ্দীপনায় হয়? মানে তুমি কি বাইরে থেকে বলো বা কেউ কি বাইরে থেকে বলে হৃৎপিণ্ডকে, বা কোনো সংকেত দেয় যে হৃৎপিণ্ড তুমি প্রসারিত হও, হৃৎপিণ্ড তুমি সংকুচিত হও? কেউ কি বলে? না, বলে না। আমি যেমন দেখো এই যে বোর্ডটা মুছছি, এটি কিন্তু একটি উদ্দীপনার ফলে করছি, অর্থাৎ উদ্দীপনাটি হলো যে বোর্ডটি পরিষ্কার করতে হবে। এই সেন্সেশনটি আমার মধ্যে আসার ফলে আমি এই কাজটি করছি। অর্থাৎ আমাদের প্রতিটি অঙ্গ, আমার মুখ, আমার চোখ, আমার হাত, আমার সবকিছু কোনো উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে এই কাজগুলো করছে। কিন্তু আমার ভেতরে যে হৃৎপিণ্ডটি আছে সেটি কিন্তু বাইরের উদ্দীপনা ব্যতি রেখেই এই কাজটি করছে। বাইরের উদ্দীপনা কিন্তু সে পাচ্ছে না, সে স্বয়ংক্রিয়ভাবে জন্ম থেকে নিয়ে, জন্ম না, আমরা যখন মাতৃগর্ভে আসি, আমরা যখন 15 দিন মানে 2 সপ্তাহ বয়স আমাদের মাতৃগর্ভে ভ্রূণের, তখন থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু, যতক্ষণ না আমাদের মৃত্যু হচ্ছে, প্রাণী মাত্রই কি বলা হয়, শ্বাস নেয় আর হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হতে থাকে। এই 2টি বেসিক কাজ তো এটি হতে থাকে, এবং এই 2টি কাজই কি হয়, কোন রকম বাইরের উদ্দীপনা ছাড়া হয়, একেবারে স্বয়ংক্রিয়ভাবে এই ঘটনাটি সম্পন্ন হয়।
এবং এই যে আমরা পরবর্তী সময় পেশির প্রকারভেদ করব, তখন আমরা দেখব যে আমাদের দেহে 3 ধরনের পেশি আছে। একটি হলো ঐচ্ছিক পেশি, যেটা আমরা ইচ্ছাকৃতভাবে নাড়াই, আর একটি হলো অনৈচ্ছিক পেশি, যেটা আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না, আর একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের পেশি হলো হৃদপেশি। হৃদপেশি যেটি ওটি আবার আরেক ধরনের করে নিজের উদ্দীপনায় নিজের স্বয়ংক্রিয়ভাবে মানে কাজ করে। তাহলে এই যে কাজ করে, এই কাজটি কিভাবে হয়? এই কাজটি হয় যে এই পেশি, এই হৃৎপিণ্ডের মধ্যে একগুচ্ছ পেশি আছে, একগুচ্ছ পেশি আছে, যেটাকে আমরা বলি সহযোগী পেশি বা জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু বা সহযোগী পেশি আমরা এটাকে বলি। সেই সহযোগী পেশির সহায়তায় কি করে? সে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে বা উদ্দীপ্ত হতে পারে। এই যে নিজে নিজে তার গতি, তার স্পন্দন, এগুলোকে নিয়ন্ত্রণ করে, যে এই নিয়ন্ত্রণকে বলা হয় কি নিয়ন্ত্রণ? এই নিয়ন্ত্রণকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে কি? মায়ো কথাটির অর্থ হলো পেশি, জেনিক কথাটির অর্থ হলো উৎপন্ন হওয়া, উৎপাদন হওয়া, কোনো কিছু উদ্ভূত হওয়া। তাহলে এই পেশিগুলো থেকে যে কার্যক্রম, যে ক্রিয়া, যে রিফ্লেক্স উদ্ভূত হয়, সেইটিকে বলা হয়, সেই কার্যক্রমকে বলা হয় মায়োজেনিক কার্যক্রম। এবং এই মায়োজেনিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? একগুচ্ছ পেশির মাধ্যমে, একগুচ্ছ পেশির মাধ্যমে। এই পেশিগুলো কি? এই পেশিগুলোকে বলা হয় সহযোগী পেশি অথবা জাংশনাল টিস্যু। আমরা 4 ধরনের এই জাংশনাল টিস্যু বা সহযোগী পেশি হৃৎপিণ্ডের ভেতরে দেখতে পাই। আমি হৃৎপিণ্ড আঁকবো না, আগেই বলেছি আজকে আমি কোনোভাবেই হৃৎপিণ্ড আঁকবো না। আমি আজকে স্ট্রাকচারাল ফিগার আঁকবো, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য। ধরো এটি একটি হৃৎপিণ্ড, খুবই পচা হয়েছে আঁকাটা, কিন্তু তারপরেও আমার মনে হয় আমি বোঝাতে পারবো। একটি হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডটির কি আছে? হৃৎপিণ্ডটির 4টি প্রকোষ্ঠ আছে, অলিন্দ নিলয়, অনিন্দ নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, 4টি প্রকোষ্ঠ আছে। এখন এই পেশিগুলো কোথায় কোথায় থাকে, কিভাবে কিভাবে থাকে এটি দেখি। এই যে বাম অলিন্দ, ডান অলিন্দ, এই আমি বারবার এটাকে গন্ডগোল করছি। ডান অলিন্দ অর্থাৎ আমার যেটা বাম দিকে সেটা প্রকৃতপক্ষে ডান। তো ডান অলিন্দ, এই ডান অলিন্দর এই জায়গাটাতে কি হয়? নিম্ন মহাশিরা ঢুকে। এই যে মহাশিরাটা ঢুকে এবং ডান অলিন্দের যে প্রাচীর, এইখানে এই জায়গাটার মধ্যে কি আছে? একটি নোড বা একগুচ্ছ পেশি আছে। এটি কিন্তু মেইন। এর কাজ কি? এর কাজ হলো বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করা বা বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করা, অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা, এবং এই ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তার অ্যাকশন পটেনশিয়াল নির্ধারিত হয়, অর্থাৎ কতটা পটেনশিয়ালি সেই অ্যাকশনটা করতে পারবে সেটি নির্ধারিত হয়। এটি থেকে কি হয়? বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে কিন্তু পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে। এখন এই যে এইটি ছড়িয়ে পড়ে, এটি মোটামুটি ভাবে এই পেশিগুলো 15 থেকে 20 মিলিমিটার লম্বা হয়, 3 মিলিমিটার চওড়া হয় এবং এইগুলো তোমাদের বইতে আছে, এগুলো বলার কোনো বিষয় না, এটি নির্দিষ্ট আয়তন থাকে। এখন এই যে এটির কাজ কি? মূল কাজ কি? মূল কাজ হলো এই যে অলিন্দ, ডান অলিন্দ, এটি সংকোচনে সাহায্য করা বা সংকোচনে ভূমিকা রাখা, এটি হলো এটির মূল কাজ। এখন এই যে মূল কাজটি আছে, এই মূল কাজটি সে করে এবং বাদবাকি যে 4 গুচ্ছ পেশির কথা বলবো সেটিকে সে উদ্দীপ্ত করে এবং সেটির উদ্দীপনা সে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে।
এখন এই পেশিটার নাম কি? এই পেশিটার নাম হলো সাইনো অরিকুলার নোড, SAN, সাইনো অরিকুলার নোড। স্যান বলা হয়, স্যান বলা হয় না, SAN বলা হয়, ঠিক আছে? SA নোড বা সাইনো অরিকুলার নোড বা SAN। এখন এই এই এখানে এই যে অলিন্দ এবং নিলয়, এই প্রাচীরের অনিন্দ নিলয়ের যে পর্দা, মাঝখানে যে পর্দা বা প্রাচীর যাই বলো, এইখানে আরেক গুচ্ছ পেশি আছে, ঠিক আছে? প্রিকপাটিকা যে আছে ট্রাইকাসপিড বাল্ব, ওটার নিচে আরেকটি আছে নোড। এই নোডকে কি বলা হয়? এসএ নোড এটি, এবং তারপরের নোডকে বলা হয় অরিকো ভেন্ট্রিকুলার নোড। যেহেতু এই অরিকল ভেন্ট্রিকুলার পর্দা বা প্রাচীরের কাছাকাছি অরিকো ভেন্ট্রিকুলার নোড, তাহলে এই নোডটার নাম কি? এই নোডটার নাম হলো AVN, অরিকো ভেন্ট্রিকুলার নোড। এই অরিকো ভেন্ট্রিকুলার নোড কি করে? এই অরিকো ভেন্ট্রিকুলার নোড এসএ নোড থেকে সিগন্যাল গ্রহণ করে, কিন্তু তার নিজেরও খুব দুর্বল সিগন্যাল তৈরির ক্ষমতা আছে। এই যে SAN বা এসএ নোড, এই এসএ নোডকেই আমরা বলি পেসমেকার। পেস শব্দটির অর্থ কি? তোমরা তো ক্রিকেটে পেস শব্দটি শোনো। পেস শব্দটির অর্থ কি? পেস শব্দটির অর্থ হলো গতি। তো পেসমেকার শব্দটির অর্থ কি? গতি তৈরিকারক। অর্থাৎ হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ হচ্ছে বা যা কার্যক্রম হচ্ছে, সেটির গতিকে তৈরি করবে কে? এই এসএ নোড। কাজেই এটিকে বলা হয় পেসমেকার। এখন তোমরা বলবে পেসমেকার এটিকে কেন বলা হবে? পেসমেকার তো আমরা বসাই বাইরে থেকে। হ্যাঁ, যেটি আমরা বাইরে থেকে বসাই ওটি হলো কৃত্রিম পেসমেকার, আর এটি হলো প্রাকৃতিক পেসমেকার। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে মানে সৃষ্টিকর্তা প্রদত্ত যে পেসমেকারটি আছে, এটি হলো সেটি। এবং এই যে এভিএন যেটি আছে, এই এভিএন কি করে? এর থেকে উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপনা গ্রহণ করে এর কাজ হলো যে এটি মানে নিলয় সংকোচনের আগে এই অলিন্দের সংকোচন সম্পন্ন করা। কেন? ওই যে হৃৎচক্রের ছন্দটাকে বজায় রাখার জন্য এই কাজটি সে করে। তাহলে এইটি কিন্তু এটি সহযোগী। যখন এটি কাজ করতে পারে না, দুর্বল হয়ে যায়, তখন এটি কিন্তু এটিকে সাপোর্ট দেয়। কাজেই এটিকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, আর এটিকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। এটি কিন্তু এটির গতি কিন্তু এটির চেয়ে অনেক কম। এটির স্পন্দন বা এটির নিয়ন্ত্রণ ক্ষমতা এটার চেয়ে অনেক কম। সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল নিয়ন্ত্রণ ক্ষমতা বা তৈরির ক্ষমতা এর চেয়ে অনেক কম। এটি কি করে? এটি আবার পরবর্তী যে পেশিগুচ্ছ আছে তাতে সিগন্যাল পার করে দেয়। সেটি কি? সেটি হলো এই যে আন্ত অনিন্দ যে পর্দাটি আছে, সেই পর্দার মধ্যে, সেই পর্দার গায়ে এখান থেকে যায়, যে এইখানে গিয়ে এই পেশিগুচ্ছটি কাজ করে। এবং কাজ করে কি করে? সে দুই ভাগে ভাগ হয়ে যায়, বাম এবং ডান নিলয়ে সংকেত দেওয়ার জন্য বা ইলেকট্রিক সিগন্যাল পৌঁছানোর জন্য। এই আন্ত নিলয়ের পর্দা বা প্রাচীর ঘেঁষে এটি থাকে। তো কাজেই এই যে এটিকে বলা হয় বান্ডেল অফ হিস। আমি আবার লিখছি, বান্ডেল অফ হিস। হিস নামক একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেন, এই জন্য এটিকে বলা হয় বান্ডেল অফ হিজের কাজ কি? বান্ডেল অফ হিজের কাজ হলো নিলয়ের যে সংকোচন প্রসারণ সেটির তদারকি করা, এবং সেটি তদারকির পাশে এই যে সিগন্যাল, ইলেকট্রিক যে সিগন্যাল, সেই সিগন্যালটিকে কোথায় পৌঁছে দেওয়া? সেই সিগন্যালটিকে আরো সরু পেশিতে পৌঁছে দেওয়া। সেই সরু পেশি কি? সেই সরু পেশি হলো বাম নিলয়ের গায়ে এরকম এটিরই শাখা প্রশাখা যেটি আছে, এটি সরু তন্তুর মতো। এটিকে বলা হয় পার্কিনজি তন্তু। পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু। তাহলে আমরা কয় গুচ্ছ পেশি পেলাম? এসএন বা এসএ নোড, সাইনো অরিকুলার নোড, এভিএন বা অরিকোভেন্ট্রিকুলার নোড, আর বান্ডেল অফ হিজ, আর পার্কিনজি ফাইবার। এই চার ধরনের আমরা কি বলে এটাকে পেশি পেলাম, সহযোগী পেশি বা জাংশনাল টিস্যু পেলাম।
এখন দেখো এই চার ধরনের মধ্যে আমরা তাহলে উদ্দীপনাটা কোন ভাবে যায়? উদ্দীপনাটা যায় এসএন থেকে এভিএন এ, এভিএন থেকে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজ থেকে পারকেনজি তন্তু। আমরা আজকের পাঠের প্রায় শেষ দিকে চলে এসেছি। এইভাবে হৃৎপিণ্ডের মধ্যে ইলেকট্রিক সিগন্যাল বাহিত হয় বা উদ্দীপনাগুলো যায়। আমরা ছোট্ট একটু কথা বলে আজকের পাঠটি শেষ করব। আমরা হৃৎপিণ্ডে প্রাকৃতিকভাবে দুটো পেসমেকার পেয়েছি। একটি হলো প্রাকৃতিক পেসমেকার, যেটি হলো এসএন, আর আরেকটি হলো সংরক্ষিত পেসমেকার, অর্থাৎ যেটি এটিকে সাপোর্ট দেয় এবং এটি যখন দুর্বল হয়ে যায় তখন এটি কাজ চালিয়ে নিতে পারে। কিন্তু একেবারেই যখন এটি কাজ করে না, অর্থাৎ তখন আমরা কি বুঝবো? আমরা পরবর্তী ক্লাসে রক্তচাপ পড়বো, দেখব যে যখন সংকোচন প্রসারণ একদমই দুর্বল হয়ে যায়, হৃৎপিণ্ডের কাজ একদম দুর্বল হয়ে যায়, তখন সংকোচন প্রসারণ আর যথাযথভাবে হতে পারছে না, হৃৎপিণ্ডের গতি কমে গেছে, হৃদস্পন্দন কমে গেছে, এরকম অবস্থায় তখন ওই ব্যক্তির শ্বাসকষ্ট হয়, অজ্ঞান হয়ে যায়, কখনো কখনো এর থেকে মানুষের মৃত্যুও হতে পারে। তো এই ধরনের অবস্থা যখন প্রথম দেখা দেয় তখন ওই ব্যক্তি কি করেন? ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তাররা ইদানিং না, বেশ কয়েক বছর ধরে একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটি হলো কৃত্রিম পেসমেকার, যেটির নাম তোমরা শুনেছো, যেটি তোমরা এটি বলার পরই মনে করলে এখানে পেসমেকার আসলো কোত্থেকে। কৃত্রিম পেসমেকার বাইরে থেকে বসানো হয়। কৃত্রিম পেসমেকারে কি থাকে? কিচ্ছু না, একটি ব্যাটারি থাকে, একটি লিথিয়াম ব্যাটারি থাকে, লিথিয়ামের একটি ব্যাটারি থাকে, একটি জেনারেটর থাকে। এই জেনারেটরের ভিতরেই জেনারেটরকে চালু করার জন্যই ব্যাটারির দরকার হয়। এই জেনারেটর কি? এটা কিচ্ছু না, মাইক্রোপ্রসেসর। এখানে কম্পিউটার প্রোগ্রামিং করা থাকে। প্রোগ্রামিং কি কাজে লাগে ওটি বলবো একটু পরে। তারপরে লিড থাকে, লিড মানে হলো তার, ঠিক আছে, লিড থাকে, এবং লিডের পরে যেটি থাকে সেটি হলো ইলেকট্রোড। ইলেকট্রোড কি? ইলেকট্রোড হলো সেন্সর, মানে লিডের মাথায়, তারের মাথায় থাকে ইলেকট্রোড বা সেন্সর। লিড হলো তার, ইলেকট্রোড হলো সেন্সর, জেনারেটর হলো মাইক্রোপ্রসেসর, ব্যাটারি হলো লিথিয়াম নির্মিত, অর্থাৎ জেনারেটরের ভিতরে ব্যাটারি থাকে। এটি কিন্তু একটি বায়ু আবদ্ধ একটি প্রকোষ্ঠের মধ্যে থাকে, এবং এটিকে আমাদের শরীরের ইমিউন যেন এটিকে অ্যাকসেপ্ট করে, প্রতিরক্ষা ব্যবস্থা যেন, এই যে বাইরে থেকে একটি জিনিস আমাদের শরীরে বসানো হচ্ছে, কোথায় বসানো হয়? চামড়ার নিচে, বুকের চামড়ার নিচে, চর্বি স্তরের মধ্যে বসানো হয়, এবং সেটি অবশ্যই পেশি এবং হাড়ের উপরে হবে। সেখান থেকে এই লিডটি এই ইলেকট্রোডের মাধ্যমে, লিডটি এই ইলেকট্রোডকে কোথায় নিয়ে যায়? হৃৎপিণ্ডের যেই জায়গাটি দুর্বল, এখানে যেই জায়গাটি দুর্বল সেই জায়গায় নিয়ে যায় সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল তৈরি করার জন্য, ঠিক আছে। পরে সেন্সরটি এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে নির্ধারণ করে যে এখানে কত গতিতে এটাকে চালানো লাগবে, যা গতি আছে তার সাথে সে গতি অ্যাড করে। এমন না যে সে নিজস্ব গতিতে চলছে, না, অ্যাড করে, সে নির্ধারণ করে, ক্যালকুলেশন করে কত গতিতে চালানো লাগবে, তারপর সে সেই গতিতে হৃৎপিণ্ডতে ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন করে, এবং তখন হৃৎপিণ্ডটি সুন্দর করে চলতে পারে। তো এই যে এই ব্যবস্থাটি, এই পুরো জিনিসটি কি দিয়ে? টাইটেনিয়াম দ্বারা তৈরি হয়, যেন আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে গ্রহণ করতে পারে। আজকে যেটি দিয়ে শেষ করব সেটি হলো এই যে কৃত্রিম পেসমেকার। এটি 3 ধরনের হয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট এবং 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট যে ইলেকট্রোড বা সেন্সরটি, সেটি হয় ডান অলিন্দে যায় অথবা ডান নিলয়ে যায়, স্থাপন করা হয়। আর দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্টটি ডান অলিন্দেও স্থাপন করা হয়, ডান নিলয়ে। ওটা 2টি তার থাকে, একটি তারের ইলেকট্রোডটি বা সেন্সরটি এখানে স্থাপিত হয়, আরেকটি এখানে স্থাপিত। আর যদি খুবই দুর্বল হৃৎপিণ্ড হয় তখন 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এই পেসমেকার বসানো হয়। তখন এটি যায় একটি ডান অলিন্দে, একটি ডান নিলয়ে, একটি বাম নিলয়ে। 3টি তারের মাধ্যমে 3টি সেন্সর বা 3টি ইলেকট্রোডকে 3 জায়গায় স্থাপন করে হৃৎপিণ্ডের ক্রিয়াকে সচল রাখা হয়। একটি কথা বলতে ভুলে গেছি, ছেড়ে এসেছি, সেটি হলো
যে মায়োজেনিক যে নিয়ন্ত্রণ, সেই মায়োজেনিক নিয়ন্ত্রণের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো হৃৎপিণ্ড যে নিজে নিজে চলাচল করতে পারে। এটির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো যদি হৃৎপিণ্ডকে আমাদের দেহ থেকে আলাদা করা হয় এবং সেই আলাদা করার পরে সেটি যদি অক্সিজেনেটেড স্যালাইন ওয়াটারে 37 ডিগ্রি তাপমাত্রায় রেখে দেওয়া হয় এক দেহের বাইরে, তাহলেও কিন্তু সে কিছুক্ষণ বিট করবে, সে কিছুক্ষণ সঞ্চালিত হবে। এটি কিন্তু তার মায়োজেনিক নিয়ন্ত্রণের বা মায়োজেনিক ক্যাপাসিটির একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী দিন আমরা রক্তচাপ পড়ব এবং রক্তচাপ সংক্রান্ত যে ব্যারো রিসিপ্টর ইত্যাদি ইত্যাদি এবং রোগের কিছুটা পড়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমাদের থেকে বিদায়। আশা করি তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে, নিয়মিত ক্লাস করবে, কলেজের যে ক্লাস হচ্ছে সেই ক্লাস করবে এবং আমাদের সাথে সংযুক্ত থেকে তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে নেবে। একটি কথা মনে রাখবে, শেষ কথাটি আজকে, কোনোভাবেই ভাববে না যে এবার অটো প্রমোশন হবে না। বোর্ডের কোশ্চেন করা হয়ে গেছে, বোর্ড পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, সুতরাং তোমাদের পরীক্ষা দিতে হবেই। সেই জন্য প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার সাথে নিজেদেরকে সংযুক্ত রাখো, মনোনিবেশ করো। তোমাদের জন্য অনেক দোয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ।